লাস্ট দিনে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এটা মনে আছে? আমরা বলেছিলাম যে যেকোনো প্রকার অ্যাম্প্লিফায়ারে ডিস্টরশন হয়। ডিস্টরশন হলে সিগন্যালের প্যাটার্নে কি চেঞ্জ হয়ে যায়। যে কোনো প্রকার শেপ যদি চেঞ্জ হয়ে যায় বা সিগন্যাল যদি পেরিওডিক হয়, তাহলে আমরা ওইটা ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। তার মানে যে কোনো নন সাইনোসয়েডাল পিরিয়ডিক সিগন্যালকে ফুরিয়ার সিরিজের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। এবং আমরা সিমুলেট করে কিনে দেখেছিলাম যে যে কোনো ডিস্টোর্টেড সিগন্যাল, যেমন ধর আমরা স্কোয়ার ওয়েভের জন্য দেখেছিলাম যে ওখানেও তার মেইন যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ধরে তার বিভিন্ন হারমোনিক্স এর সাথে একটা প্যাটার্ন পাওয়া যায়, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি ডোমেনে। এবং ওখান থেকে আমরা আসলে পার্টিকুলার কিছু ফ্রিকোয়েন্সিকে চাইলে ফিল্টার ইউজ করে আলাদা করে নিতে পারি, যে কনসেপ্টটা বেসিক্যালি ক্লাস সি পাওয়ার অ্যাম্পলিফায়ারে ব্যবহার করা হয়েছিল। তো আজকে আমরা আমাদের এই টপিকের পাওয়ার অ্যাম্পলিফায়ার লাস্ট ক্লাস, আমরা এখানে রিলেটেড কিছু ম্যাথ দেখবো। এবং যেমন আমরা বলেছিলাম যে যে মেইন যে সিগন্যাল থাকবে সেটাকে আমরা বলি নর্মালি কি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এবং তার যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে যেগুলি আসলে বেসিক্যালি ইন্টিজার মাল্টিপল, সেগুলোকে আমরা বলেছিলাম হারমোনিক্স। আজকে আমরা দেখবো যে এই হারমোনিক্স বা এগুলি কিভাবে ক্যালকুলেট করে বিভিন্ন প্রকার ম্যাথ সলভ করা যায়। সো আমরা এই জিনিসটাও লাস্ট দিন দেখেছিলাম, ওটা আবার বলে দিচ্ছি যে কোন একটা সিগন্যাল যেটা হবে তার যে অরিজিনাল বা মেইন ফ্রিকোয়েন্সি থাকবে সেটাকে বলবো আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, এবং এর যে মাল্টিপল ইন্টিজার কম্পোনেন্ট পাওয়া যাবে যেটা ফুরিয়ার সিরিজের মাধ্যমে এক্সপ্লেন করা যায় যখন, তখন ওইগুলিকে বলা হবে হারমোনিক্স। সো প্রথম যে হারমোনিক্সটা পাওয়া যাবে সেটা তাহলে আমরা বলবো হচ্ছে সেকেন্ড হারমোনিক্স, এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে করে হারমোনিক্স আমরা n টাইমস অফ হারমোনিক্স পাবো কোনো একটা পার্টিকুলার সিগন্যালের জন্য। তবে কোনো ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা লাস্ট দিন দেখেছিলাম যে স্কোয়ার ওয়েভের জন্য আসলে শুধু অড হারমোনিক্স গুলি ছিল, ইভেন হারমোনিক্স গুলি ছিল না। সো এরকম ডিফারেন্ট প্যাটার্নেরও হারমোনিক্স থাকতে পারে। তো আমরা আজকে যেটা দেখবো যে কোনো একটা সিগন্যালের যদি এরকম ডিস্টরশন হয় তার ফলে হারমোনিক্স এর যে এফেক্ট হয়, হারমোনিক্স এর জন্য আমাদের আউটপুটে কি পরিমাণ পাওয়ার লস বা কি 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 জিনিস এফেক্ট হতে পারে সেটা মেজার করব। তার মধ্যে ফার্স্টে যেটা বের করা হয় সেটা হচ্ছে হারমোনিক ডিস্টরশন। ওকে, যদি আমরা কোনো একটা সিগন্যাল এরকম ডিস্টরশন হয় তাহলে ডিস্টরশনের জন্য প্রত্যেক, আমরা জানি কি বলছি তাহলে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে যখন এই ডিস্টরশন হয় তো মাল্টিপল হারমোনিক্স জেনারেট হয়। তা আমরা যে সিগন্যালটাকে আসলে অ্যাম্পলিফাই করতে চাচ্ছিলাম সেটাকে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলি, ওই সিগন্যালের যদি তুমি কারেন্ট অথবা ভোল্টেজ যেটাই নাও সেটার যদি অ্যাম্পলিটিউড কে যদি বলো A1, তাহলে এর করসপন্ডিং যে হারমোনিক্স গুলি জেনারেট হবে, যেটা আমরা যে এরকম একটু আগে দেখলাম, যেটা যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হয়, এর অ্যাম্পলিটিউড যদি ধরলাম A1, তাহলে এর মাল্টিপল যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেগুলো আমরা হারমোনিক্স বলছি সেগুলি করসপন্ডিং যদি সেকেন্ডটাকে যদি সেকেন্ড হারমোনিক্স বলি, তার অ্যাম্পলিটিউড যদি বলি A2, থার্ডটার জন্য যদি বলি A3, এইভাবে আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যখন আমরা মেজার করব দেখা যায় অ্যাম্পলিটিউড পাওয়া যাবে। এরকম একটা জিনিস কি লাস্ট দিনে আমরা দেখেছিলাম যখন আমরা যে ফুরিয়ার জি ট্রান্সফর্ম স্যার। করে দেখিয়েছিলাম? জি স্যার, পিস মেইন পাইছে। একটা ফ্রিকোয়েন্সি ছিল, সেটার অনেক বেশি অ্যাম্পলিটিউড ছিল। হারমোনিক্স গুলি কি সেম অ্যাম্পলিটিউড ছিল না কমে গিয়েছিল? তো কমতে কমতে একদম ছোট হয়ে গেছিল স্যার। গ্র্যাজুয়ালি কমে যাচ্ছিল। তো আমরা জানি কি অনেক বেশি লাস্ট দিকে হারমোনিক্সে গেলে ওটা অ্যাম্পলিটিউড অনেক কমে যায়। সো আমরা এইভাবে প্রত্যেকটা যখনই আমরা অ্যাম্পলিটিউড পাবো আমরা জানি কোন একটা সিগন্যাল পেলেই ওর পাওয়ার লস বা পাওয়ারের ইফেক্ট হবে না। জি স্যার। তুমি যে মেইন ফ্রিকোয়েন্সি যেটার জন্য তুমি আউটপুট পাচ্ছ বা ওর ছাড়া অ্যাডিশনাল যেটাই আসবে ওটার জন্য পাওয়ার লস হবে না। যেমন নয়েজ আসলে তো আমরা কি বলি, ওটা আনওয়ান্টেড সিগন্যাল, ওর জন্য লস হচ্ছে। সিমিলার ভাবে এখানে আমরা ওই হারমোনিক্স এর জন্য প্রত্যেকটা হারমোনিক্স এর জন্য কি পরিমাণ ডিস্টরশন হচ্ছে সেটা আমরা ইন্ডিভিজুয়ালি মেজার করতে পারি এই ফর্মুলাতে ইউজ করে। ফর্মুলাটা কি, যে হারমোনিক ডিস্টরশন মেজার করা হয় সবসময় পার্সেন্টেজে। সেজন্য আমরা যে হারমোনিক্স এর জন্য তার ডিস্টরশন মেজার করব, প্রথমে উপরে ওটা লিখবো, তাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের অ্যাম্পলিটিউড দিয়ে ডিভাইড করে দিব। এটা ভোল্টেজও হতে পারে, কি বলেছি, কারেন্টও হতে পারে, এবং এটা আমরা পার্সেন্টেজে বের করব। স্যার এটা একবার একটু বলেন তো স্যার। আচ্ছা, মানে যে বুঝলাম। কোনো হারমোনিক্স, মানে তুমি যদি চাও যে হারমোনিক্স এর জন্য হারমোনিক ডিস্টরশন কত সেটা মেজার করতে, ওই হারমোনিক্স এর অ্যাম্পলিটিউডটা নিব। যদি তুমি ধরো চাচ্ছ যে থার্ড হারমোনিক্স এর ডিস্টরশন কত হচ্ছে,
থার্ড হারমোনিক্স এর অ্যামপ্লিটিউড উপরে বসাবো, নিচে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি ছিল তার যে অ্যামপ্লিটিউড সেটা নিচে বসাবো, এদের রেশিও বের করে একে পার্সেন্টেজে নিব। এটাই হচ্ছে হারমোনিক ডিস্টরশন বের করা। বুঝতে পেরেছো? এখানে হারমোনিক ডিস্টরশন আসলে সেকেন্ড থেকে হবে, সেকেন্ড হারমোনিক ডিস্টরশন, থার্ড হারমোনিক ডিস্টরশন, ফোর্থ, এভাবে করে এন পর্যন্ত হবে। ফার্স্ট হারমোনিক ডিস্টরশন কি হবে? স্যার প্রথমটায় তো মেবি ডিসটরশন হয় না। প্রথমটা ডিস্টরশন হবে না এই কারণে, কারণ প্রথমটাই তো অরিজিনাল সিগন্যাল, সে তো ডিস্টরশন না। কথা কি বুঝতে স্যার পেরেছো? জি স্যার ওটা তো 1 নাম্বার। হ্যাঁ, এই জন্য প্রথমটার রেশিও বের হবে না। প্রথমটার রেসপেক্টে বাকিগুলি হচ্ছে নয়েজ বা আনওয়ান্টেড, সেই জন্য ওগুলো ডিস্টরশন ধরছে এবং ওইটার ডিস্টরশন বের করা যাবে। ক্লিয়ার? তা আমরা এইভাবে প্রথমটা বাদে সেকেন্ড ডিস্টরশন থেকে এন টাইপ মানে এন নাম্বার অফ ডিস্টরশন পর্যন্ত বের করতে পারবো। যেমন বইতে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলা হচ্ছে যে হারমোনিক ডিস্টরশন ক্যালকুলেট করতে হবে যেখানে ফান্ডামেন্টাল সিগন্যালের অ্যামপ্লিটিউড দেওয়া আছে, এই যে, ঠিক আছে? দেন সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স এবং ফোর্থ হারমোনিক্স এর ইন্ডিভিজুয়ালি এদের অ্যামপ্লিটিউডের ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? তো মনে রাখতে হবে যখনই আমরা হারমোনিক্স বা এই টাইপের জিনিস নিয়ে হিসাব করবো তো বুঝতে হবে কি এগুলি সব আসলে কি ডিসি ভ্যালু না তাদের পিক ভ্যালু। পিক ভ্যালু স্যার। কারণ হারমোনিক্স হচ্ছে মানে এসি বলা হয়েছে, কিন্তু হারমোনিক্স হতে গেলে কি হতে হবে? অবশ্যই সিগন্যালটা কি হতে হবে? পিরিয়ডিক হতে হবে। কথা কি বুঝতে পেরেছিলাম? জি স্যার। ডিস্টরশন মানে সিগন্যালটা পিরিয়ডিক হলে তখন আমি হারমোনিক্সে যেতে পারবো, যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যোগ বিয়োগ করে বানাতে পারছি। ওকে, তাহলে আমরা স্যার যদি, হ্যাঁ বলো। হারমোনিক সিগন্যাল কি শুধুমাত্র সাইন ওয়েভ হইতে হবে নাকি অন্য মানে স্কোয়ার ওয়েভ বা হারমোনিক ট্রায়াঙ্গুলার বলতে ওয়েভ হলে বুঝাচ্ছে হবে? যে যেকোনো স্কোয়ার বা ট্রায়াঙ্গুলার ওয়েভ কে যখন আমি সাইন ওয়েভ দিয়ে রিপ্রেজেন্ট করব ফুরিয়ারের মাধ্যমে, তখন মেইন যে ফ্রিকোয়েন্সি ছিল স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভের, ওই মেইন ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আর তার যে মাল্টিপল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হচ্ছিল, যেটা আমরা লাস্ট দিন সিমুলেট করে দেখিয়েছিলাম স্কোয়ারের জন্য, মনে আছে তোমাদের? হ্যাঁ স্যার। ওই জি স্যার। ওইগুলি হচ্ছে হারমোনিক্স। ঠিক আছে? আমরা যে স্কোয়ার ওয়েভটা বানিয়েছিলাম ওইটার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ছিল, সেটাও ছিল 20 মিলি হার্টজ টাইম লেন্থ, তাহলে ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্টজ। দেখা গিয়েছিল যে 50 হার্টজে আমরা একটা অনেক বড় অ্যামপ্লিটিউড একটা সিগন্যাল পেয়েছিলাম। আর এরপরে 150, 250, 350 দ্যাট মিনস যে অড যে মাল্টিপল গুলি ছিল ওই করসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুলিতে আমরা হারমোনিক্স পেয়েছিলাম। ঠিক আছে কি? তো এখানেও দেখো খেয়াল করে যে মেইন যে সিগন্যাল ছিল এটার অ্যামপ্লিটিউড ছিল 2.5 ভোল্ট, আর হারমোনিক্স গুলি দেখো অ্যামপ্লিটিউড তুলনামূলক কম। তাহলে আমরা যদি বলি যে প্রত্যেকটার জন্য হারমোনিক ডিস্টরশন কত বের করো, তাহলে তোমার জাস্ট ফর্মুলা হচ্ছে যে সেকেন্ডটার জন্য বের করো, তাহলে সেকেন্ডের অ্যামপ্লিটিউড ডিভাইড বাই প্রথমটা, থার্ডটার জন্য হলে থার্ডটা ডিভাইড বাই ফার্স্টেরটা, আর ফোর্থের জন্য হলে ফোর্থেরটা ডিভাইড বাই, এইভাবে করে তুমি n নাম্বার অফ কম্পোনেন্টের জন্য হারমোনিক ডিস্টরশন ইন্ডিভিজুয়ালি বের করা যাবে। এবং প্রত্যেকটার ভ্যালু দেখো ডিস্টরশন গুলি হচ্ছে পার্সেন্টেজে নিতে হবে, যেহেতু হারমোনিক ডিস্টরশন আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করি। এটা কি বুঝতে পেরেছি সবাই? তার মানে এখানে ভ্যালু যে কোনো অর্ডারই থাকুক, ভোল্টেজ বাড়েন বা যেটা এইভাবে করে তার রেশিও বের করতে পারবে না যে হারমোনিক ডিস্টরশন কত হচ্ছে ওই অর্ডারের জন্য। ঠিক আছে কি? জি স্যার। এটা একদম সিম্পল ম্যাথ। ওকে, তা আমরা যদি হারমোনিক ডিস্টরশন বের করতে পারি ইন্ডিভিজুয়ালি, তাহলে একটা সিগন্যালে যদি বলি যে এতগুলি হারমোনিক্স এর জন্য তার টোটাল ডিস্টরশন কত হচ্ছে, তা আমরা তো ইন্ডিভিজুয়াল মেজার করব না, একটা জায়গায় ডিস্টরশনটা তো নেট হিসেবে মেজার করতে হবে। তখন আমরা এই ফর্মুলাতে ইউজ করে টোটাল হারমোনিক ডিস্টরশন মেজার করতে পারি। সো টোটাল হারমোনিক ডিস্টরশনকে এই টি দিয়ে মেজার করা হয়। তো এটা বের করার ওয়ে কি, এই যে তুমি প্রত্যেকটা হারমোনিক ডিস্টরশন মেজার করলা, D1, D2, D3, ঠিক আছে? এবার মনে রাখো এগুলি বের করেছিলে কিসে? পার্সেন্টেজে না নরমালে? পার্সেন্টেজ। এগুলি পার্সেন্টেজ মনে রেখো, ঠিক আছে? ওকে, তা আমি যদি এগুলি বের করি তাহলে nটা নাম্বার অফ হারমোনিক যদি মেজার করি, তো প্রত্যেকটাকে যদি আমরা স্কোয়ার করি দেন এদেরকে অ্যাড করে আমরা রুট করে দেই, তাহলে এটা হবে আমার আসলে টোটাল হারমোনিক ডিস্টরশন। বাট যখন আমি এখানে স্কোয়ার করে এই রুটের ভিতরে বসাবো, তখন আমি এদেরকে আর পার্সেন্টেজে নিব না। আমার কথা কি বোঝা গিয়েছে? এখানে যেমন 10%, 4%, 2% আছে, তা আমি এখানে 10% কে তো আর স্কোয়ার করতে পারবো না। সো আমি যখন এখানে ভিতরে বসাবো তখন আর পার্সেন্টেজে বসাবো না,
দ্যাট মিনস 10% না হয় তাহলে এখন এটার ভ্যালু কত হবে 0.1, 1. এটা 0.04 এভাবে করে তার মেইন যে ভ্যালু ছিল সেই পার্সেন্টেজ ছাড়া ভ্যালুতে বসাবো, স্কোয়ার করব, দেন সাম করব, ফাইনালি রুট করে পার্সেন্টেজে আবার নিব। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা সিগন্যালে ইন্ডিভিজুয়াল মানে এফেক্টের জন্য ফাইনালি যে ডিস্টরশন হচ্ছে সেটা আমরা টোটাল হারমোনিক ডিস্টরশন দিয়ে মেজার করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তারপরে এটা একটা ফর্মুলা, এইটা আমরা বের করলে আমরা এটাও মেজার করতে পারবো। ওকে, থার্ড আরেকটা হচ্ছে এটার জন্য আগে, আচ্ছা ওকে, এটার জন্য আগে ম্যাথটা দেখে নিই, তারপর আরেকটা প্রবলেম আছে যে আমরা আগের প্রবলেমটার কন্টিনিউশন, যে আমাদের যদি হারমোনিক ডিস্টরশন গুলো আমরা এইভাবে মেজার করে নিই, যেটা আমরা একটু আগে বললাম, আমরা কিন্তু মেজার করেছিলাম পার্সেন্টেজে, বাট যখন আমরা টোটাল হারমোনিক ডিস্টরশন মেজার করবো তখন আমরা এটা নর্মালে নিয়ে নিব, পার্সেন্টেজে রাখবো না, জাস্ট ভ্যালু গুলি বসাবো, বসায় ক্যালকুলেট করার পরে দেন আমরা একটা পার্সেন্টেজে ভালো ভ্যালু পাবো। তা ফাইনালি দেখো যেটা হচ্ছে যে আমরা যদি এই তিনটা হারমোনিক্স এর এফেক্ট দেখি, তো এই তিনটা হারমোনিক্স যদি মেইন সিগন্যালের উপরে এফেক্ট হচ্ছে তাহলে দেখা যাচ্ছে আসলে এখানে 10 পয়েন্ট এত পার্সেন্ট হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে টোটাল হিসেবে তার পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? না এমন না যে এখানে 10%, 4%, 2% না, টোটাল কত হচ্ছে এখানে দেখে মনে হচ্ছে 16% হচ্ছে, তা কিন্তু না। ক্লিয়ার স্যার ব্যাপারটা? হ্যাঁ বলো। স্যার হারমোনিক ডিস্টরশন কি বাড়তে থাকে না? হারমোনিক ডিস্টরশন বাড়তে থাকে বলতে আমি বুঝছি না, বলো একটু, মানে কি জানতে মানে স্যার চাচ্ছো? ডিস্টরশন কি একটা মানে একটা ফার্স্ট ওয়েভের পরে সেকেন্ড ওয়েভে যেমন ডিস্টরশন একটা, থার্ড ওয়েভে কি ডিস্টরশন তার থেকে কিছু বাড়বে না? না, ডিস্টরশন কমতে থাকবে। এটা তার থার্ড ওয়েভ বলছি না, এটা আসলে হচ্ছে যে যখন আমি ফোরিয়ার ইয়েতে নিব নরমাল, এমন না যে ডিস্টরশন ডিস্টরশন বাড়তেও পারে, নট নেসেসারি, বাট বেশিরভাগ ক্ষেত্রে হায়ার কম্পোনেন্ট গুলো অ্যামপ্লিটিউড কম থাকে, যেটা জন্য যার অ্যামপ্লিটিউড কম হবে তার জন্য নয়েজও কম, মানে ইফেক্টও কম হবে, তার ডিস্টরশনও কম হবে। জি স্যার। ওকে, তা আমরা এইভাবে মেজার করতে পারবো যে কোনো একটা ডাটার জন্য টোটাল হারমোনিক ডিস্টরশন। ওকে, থার্ড আরেকটা হচ্ছে যে প্রত্যেকটা সিগন্যালের জন্য আমরা জানি কি একটা যদি কারেন্ট ফ্লো করে সার্কিট থেকে বা একটা যদি ভোল্টেজ হয় তার করসপন্ডিং একটা পাওয়ার লসের ইস্যু থাকে, ঠিক আছে? তা আমরা চাচ্ছিলাম যে আমাদের যে মেইন সিগন্যাল হবে ওই সার্কিটের ওই মেইন যে সিগন্যাল সেটাই তো অ্যাম্পলিফাই করে আউটপুটে পাওয়ার পাবো। সো আমরা যদি আমাদের মেইন সিগন্যালটা ফ্রিকোয়েন্সি যেটা ছিল তার করসপন্ডিং যে অ্যামপ্লিটিউড পাচ্ছিলাম সেটাকে যদি আমরা ধরে নিই যে সেটা কারেন্ট দিয়েও মেজার করতে পারি, ভোল্টেজ দিয়েও মেজার করতে পারি। সো নরমালি যেহেতু কারেন্টে হিসেব করা হয় অনেক সময়, তো আমরা এখানে কারেন্টেই দেখাচ্ছি, যে ধরলাম যে আমাদের একটা সার্কিটে একটা লোড রেজিস্ট্যান্স আছে, সেটার নাম হচ্ছে আরসি, যেটা আসলে কালেক্টরের রেজিস্ট্যান্স হতে পারে, লোডের রেজিস্ট্যান্স তুমি যেটাই ধরো সমস্যা নেই, না এল দিয়েও ক্যালকুলেট করতে পারবা। তা পাওয়ারের ফর্মুলা কি আমরা কি জানি? পাওয়ার অনেকভাবে বের করা যায়, পাওয়ার ইজ ইকুয়াল টু কি ভিআই। আর যদি রেজিস্ট্যান্সের রেসপেক্টে বের করতে চাও তাহলে কিভাবে বলা যায়? I square R. আই স্কোয়ার আর, আর কিভাবে বলা যায়? V square by R. ই স্কোয়ার বাই, তার মানে কারেন্ট দেওয়া থাকলে হবে, আর ভোল্টেজ হলে তাহলে কিভাবে বের করবো? V square by R. বুঝতে পেরেছি সবাই? ওকে, তার মানে কারেন্ট হিসাব যেহেতু বইতে দেওয়া আছে আমরা ওইটাই ফলো করছি, বাট ভোল্টেজ দিয়েও মেজার করা যায়। আর বলেছিলাম কি যে এই যে অ্যামপ্লিটিউড গুলো দেওয়া ছিল একটু আগে, এগুলি কি অ্যামপ্লিটিউড, ডিসি না এসি? এসি। AC sir. এসি হলে কি হবে, এগুলি কি ডিসির মতো হবে না পিক ভ্যালু দেওয়া? তাহলে Peak sir. মানে আমি বলছি পিক ভ্যালু না এটার এভারেজ ভ্যালু দেওয়া? পিক ভ্যালু দাও স্যার। এসি হলেই তার পিক ভ্যালু দেওয়া থাকে, মানে অ্যামপ্লিটিউডটা দেওয়া থাকে। তা আমরা জানি যখন এসি সিগন্যাল থেকে বের করবো তাহলে আমাদের এটা যদি পিক হয়, পাওয়ার বের করতে গেলে কি পিক নিতে হবে না তা আরএমএস নিতে হবে? RMS sir. আরএমএস নিতে হবে, দ্যাট মিনস এটা আমি একবারে লেখা বইতে এটা এক্স্যাক্টলি ভেঙে যেতে হবে, এটা হচ্ছে আসলে আই বাই √2। আমার কথা কি বুঝতে পারছি? Just দেন square এইটাকে আমরা পাওয়ার হিসেবে নেওয়ার জন্য কি কারেন্টের জন্য আই স্কোয়ার ইন্টু আর। বুঝতে পেরেছি কি? জি স্যার সাজার ক্লিন। হ্যাঁ, তার মানে আমাদের জিনিসটা হচ্ছে আসলে আই বাই √2, দেন আমরা এটা আরএমএস এ নিলাম, স্কোয়ার করলাম, দেন এটাকে সিম্পলিফাই করলে এরকম ফরম্যাটে আসতেছে। ঠিক আছে, তার মানে মনে রাখতে হবে আমাদের এইখানকার ফর্মুলাতে এই জন্য নিচে একটা 2 আসছে, সেটা হচ্ছে আরএমএস এ কনভার্ট করার জন্য। ক্লিয়ার?
ওকে, তা আমরা এইখানে জাস্ট শর্টকাটে প্রসিডিউরটা বলা হয়েছে। তা সেটা হচ্ছে যে প্রথমে ফান্ডামেন্টালের জন্য পাওয়ার যদি এটা হয়, তাহলে আমরা যদি বলি যে থার্ড কম্পোনেন্টের জন্য পাওয়ার, তাহলে তুমি কি লিখবা? P3 সমান কি 3 বলা যায়? পর্যন্ত স্যার, P3 এখানে কত আসবে? I3 স্কয়ার, স্যার নিচে 4 আসবে স্যার, নিচে 4 আসবে। কেন 4 আসবে নিচে? 2 ই আসবে স্যার, 2। 2 ই আসবে, কারণ হচ্ছে এটা তো আরএমএস এর জন্য। যতর জন্য বলবো এখানে যা চেঞ্জ হবে এখানে শুধু ওইটাই চেঞ্জ হবে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এভাবে করে যদি তুমি প্রত্যেকটা হারমোনিক কম্পোনেন্টের জন্য পাওয়ার মেজার করো আর টোটাল পাওয়ার মেজার করতে চাও, তাহলে তোমার কাজ হবে কি? P1 P2 P3 এভাবে বের করে প্রত্যেকটাকে যোগ করব, করলে এরকম একটা নেট ভ্যালু পাওয়া যাবে না? যদি ফাইনালি RC/2 কমন নাও, কারণ সব জায়গায় তো এইটুক টার্মিনাল মানে ভ্যালুটা কমন। জি স্যার। ওকে, তাহলে এটা যদি হয় আমরা কমন নেই, দেন এইরকম একটা এক্সপ্রেশন পেলাম। এখন এই এক্সপ্রেশনে যদি দেখো খেয়াল করে, এই প্রথমটাকে আমরা কি বলেছিলাম? এটা কি হারমোনিক্স? না স্যার। তো এইটা দিয়ে যদি আমি পুরাটা টার্মকে ডিভাইড করে দেই এই প্রথম টার্মটা নিয়ে, অথবা প্রথম টার্মটা যদি তুমি ডিভাইড করলে তো ভ্যালু মেনে যাবে না, প্রথম টার্মটা যদি তুমি কমন নিয়ে নাও বেসিক্যালি, সামনে নিয়ে ডিসটরশন আসো, টার্মটা আসবে তাহলে। তাহলে সবগুলি টার্মের সাথে কি হবে? এই I1 স্কয়ার ডিভাইড হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে হিসাবটা হচ্ছে কি ডিস্টরশনের টার্মে চলে যাচ্ছে না? D2/I1 D3 মানে I2/I1 I3/I1 এই ফরম্যাটে চলে যাচ্ছে। জি তো স্যার। আমরা ওইটুককে আসলে ওই ডিস্টরশনের টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তাহলে এইটুককে আমরা আবার কি দেখেছিলাম? কি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? খেয়াল করে দেখো তো। এটা একটা রুট ওভার টার্ম ছিল না একটু আগে? টোটাল হারমোনিক ডিস্টরশন। জি স্যার। সো আমরা এই জিনিসটাকে রুট ওভার মানে পুরোটা ছিল। সো আমরা যদি এই স্কোয়ার ফরম্যাটে চলে বের আসছে। করতে চাই তাহলে টোটাল হারমোনিক্স এর স্কয়ার ফরম্যাটে আনতে পারি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট কম্পোনেন্টের পাওয়ার। সো তোমরা যদি কেউ টোটাল হারমোনিক ডিস্টরশন আগে মেজার করে ফেলো আর শুধু ফান্ডামেন্টাল কম্পোনেন্টের পাওয়ার মেজার করো বা ইনফরমেশন জানি, সেই ক্ষেত্রে আমার আর ইয়ে করার দরকার হয় না। তখন আমরা আসলে এটা দিয়ে প্রত্যেকটার জন্য টোটাল পাওয়ার কত হবে সেটা মেজার করতে পারবো। দ্যাট মিনস এটা বের করা যায়। ক্লিয়ার ব্যাপারটা? এটাই এখানে বোঝানো হয়েছে। সো আমরা একটা প্রবলেম যেটা আগেরটার সাথে রিলেটেড বা সবগুলো মেজার করতে পারি, সেটা হচ্ছে এরকম যে সাপোজ একটা হারমোনিক ডিস্টরশন কিছু ভ্যালু দেওয়া আছে এবং শুধুমাত্র ফান্ডামেন্টাল কম্পোনেন্টে কারেন্টের অ্যামপ্লিটিউড দেওয়া আছে, সার্কিটের লোড রেজিস্ট্যান্স বলা আছে। এখন বলা হচ্ছে যে টোটাল হারমোনিক ডিস্টরশন কত, ফান্ডামেন্টাল কম্পোনেন্টের পাওয়ার কত, আর টোটাল পাওয়ার লস কত হবে সেটা মেজার করো। তাহলে বের করা যাবে না যেখানে যেভাবে দেওয়া আছে আগের ফর্মুলা গুলো ইউজ করে? বুঝতে পেরেছি কি? সো জি স্যার। এইটা বইয়ের অঙ্ক। বইতে দেখবে এরকম সিমিলার প্যাটার্নে কয়েকটা অঙ্ক আছে, সবগুলি একসাথে মিলেও করা যায়। ঠিক আছে? তো এখানে এই কয়েকটা ভ্যালু একসাথে বার করা হয়েছে, আগের গুলিও রিলেটেড করে একবারে ফাইনাল ভ্যালু বের করা যায়। সো এই জিনিসগুলো একটু দেখবা, প্র্যাকটিস করবা। ওকে, তোমার এখানে আরেকটা প্রবলেম দেখবো। এই প্রবলেমটা আসলে বইতে নাই, এই জন্য আমি এটা এখানে দিয়ে দিয়েছি। এটা প্রায় আগে বিভিন্ন এক্সামে দেওয়া হয়। সো যেহেতু বইতে ক্লাস সি রিলেটেড এরকম প্রবলেম নেই, এই প্রবলেমটা আমি এখানে এবং তোমাদের নোটে আলাদা করে দিয়ে দিয়েছি। তো আমরা বলছি যে ক্লাস সি তে পাওয়ার অ্যামপ্লিফায়ার সার্কিট ডিজাইন করা হয়েছে, যেখানে ইনপুটের অ্যামপ্লিটিউড দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। যেহেতু ক্লাস সি আমরা জানি যে পজিটিভেরও কিছুটা পোর্শন কেটে ফেলবো, তো কাটার জন্য আমরা যে ডিসি বায়াসিং দিচ্ছিলাম সেটাও দেওয়া আছে, যেটা মাইনাস বলতে বোঝাচ্ছে যে ক্লাস সি তে তো আমরা নরমালি প্লাস ইউজ করবো না মাইনাস ইউজ করবো। এই ভিভিভি যেটা থাকে ক্লাস সি তে, এখানে বেইজে ওটা কি উপরে মাইনাস নিচে প্লাস থাকে না? এটা কি মনে আছে? না স্যার। ক্লাস সি এর সার্কিটটা মনে নাই? ক্লাস সি সার্কিটটা দেখে নিও তাহলে। ক্লাস সি সার্কিটে ভিভিভি এর ভ্যালুটাও দেওয়া আছে। ওকে, এবং তোমার বিজিটির আলফা বিটা সার্কিটে আরবি এগুলো সব ভ্যালু দেওয়া আছে। তোমার কাজ হবে দ্যাট মিনস ক্লাস সি এর সার্কিটটাকে একটু দেখবা, দেখে এই প্যারামিটারস গুলো সব বলা আছে। দেন তোমাকে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য পিক ভ্যালু অফ কালেক্টর কারেন্ট। তার মানে ক্লাস সি পাওয়ার অ্যামপ্লিফায়ারে যে কালেক্টর থাকবে ইয়েতে, তার পিক ভ্যালু কত। ওকে, আমি তাহলে তোমাদের সুবিধার্থে দাঁড়াও ক্লাস সি এর নোটটা অন করি।
যেহেতু তোমরা ভুলে গেছো। ওকে, তাহলে কি কি ভ্যালু দেওয়া বুঝতে পেরেছি? দেখো তো, এই যেটা হচ্ছে সার্কিট ছিল, ক্লাস সি তে বলা হচ্ছিল নরমালি এই জিনিসটা কি বলেছি যে উল্টা থাকে ক্লাস এ এর মতো, তা এটা ভ্যালু আমাদের সবসময় মাইনাসই ধরতে হবে, ঠিক আছে কি? তোমাকে আরবির ভ্যালু দেওয়া আছে, আরসির ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু বলা আছে, আর তে ওখানে 0 বলা আছে। এই বিজিতির জন্য আলফার ভ্যালু কত হবে আর বিটার ভ্যালু কত হবে সেটা বলা আছে। ইনপুটের অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি বলা আছে। এটুকু কি বুঝতে পেরেছি? এখন Yes, sir. বলা হচ্ছে যে আর এই যে আইসি কালেক্টর কারেন্ট, এটা কি আর ডিসির জন্য অন হবে না? আমরা এখানে এসি সিগন্যাল পাবো। AC, ইনপুট sir. থেকে এসি ইনপুটে এই যে ইনপুট দিচ্ছি, এখান থেকেই তো আসলে কিছুটা পোর্শন বাদ হয়ে যাবে দুইবার। একটা হচ্ছে এই ভোল্টেজের জন্য, একটা হচ্ছে এই ভোল্টেজের জন্য। তাহলে রেস্ট অফ এর সময় তো এখান থেকে একটা আইবি কারেন্ট ফ্লো করবে। ওই আইবি কারেন্টের জন্য এখানে আইসি কারেন্ট কত হবে সেটা মেজার করতে বলেছে। এখন কি বুঝতে পেরেছি? তার মানে তোমাকে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য পিক আইসি কারেন্ট, তার মানে আইসি পিক বের করতে হবে, ঠিক আছে কি? সেকেন্ড বলা হচ্ছে যে অরিজিনাল যে সার্কিট ছিল সেটা বের করার জন্য আমাকে একটা ফিল্টার ডিজাইন করতে হবে। সাপোজ আমরা এখানে একটা এল এর ভ্যালু বলে দিয়েছি, তার মানে এল এর ভ্যালু বলা আছে, আর অরিজিনালের ফ্রিকোয়েন্সি কি দেওয়া আছে এখানে, দেখো তো Ji, sir. কত। 2 kilo, sir. এই যে অরিজিনাল ফ্রিকোয়েন্সি, তার ফিল্টার ডিজাইনের যে ফর্মুলা ছিল ওটা দিয়ে বের করা যাবে। আর থার্ড আরেকটা বলা হচ্ছে যে কোন সময় ট্রানজিস্টরটা অন হয় আবার অফ হয়, সেই অন আর অফ হওয়ার টাইমটা মেজার করতে হবে। তার মানে ট্রানজিস্টরটা কোন সময় অন বা অফ হচ্ছে ইনপুটের রেসপেক্টে। সো আমরা যদি এটা মেজার করতে চাই, তা ফার্স্টে আমরা এক নাম্বার প্রবলেম সলভ করি, বলা হচ্ছে পিক কারেন্ট। তা আমরা ওখানে একটা এরকম কারেন্টের ইকুয়েশন দেখেছিলাম। এই কারেন্ট ইকুয়েশনটা আসলে ভোল্টেজের জন্য লেখা ছিল, মানে সরি এই রেজিস্ট্যান্সের জন্য রিঅ্যারেঞ্জ করে লেখা ছিল। তা আমরা কারেন্টের জন্য মেজার করতে পারি না, ঠিক আছে কি? ওকে, এখানে মনে রাখতে হবে আমরা এখানে প্লাস সাইন দিয়েছি, নরমালি বিবিবি থাকে, যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে মনে রাখবো আমরা এই ভ্যালুটাকে এই ফরম্যাটে না রেখে আমরা আসলে সবসময় এখানে মাইনাস দিয়ে এই ভ্যালুটা বসাবো, তাহলে সবচেয়ে বেটার হয় ক্লাস সি এর জন্য। আমি এটা তাহলে তোমাদের ঠিক করে দিব না নোটে, আমরা এখানে প্লাস না লিখে এই জায়গায় আমরা মাইনাস লিখবো, আর এই ভ্যালুটা অ্যাবসলিউট বসালে সেক্ষেত্রে তোমার এই জায়গাটা প্লাস দেওয়া বা মাইনাস দেওয়া যেতেই থাক, যখনই ক্লাস সি হবে মনে রাখতে হবে এটা আসলে বিয়োগ হবে। সো ভিবি এর ভ্যালুটা ভিবিই এর সাথে যোগ হয়ে মেইন অ্যামপ্লিটিউড থেকে বিয়োগ হবে। সো আমরা যে এখানে দেখো তাহলে এটা ছিল 6 আর এই ভ্যালুগুলো গিভেন ছিল, তা আমরা একটা এরকম কারেন্ট পেয়েছি ইনপুটে। এটা কি তার পিক কারেন্ট না কি হবে বলো তো? এটা কি ইনপুটের পিক কারেন্ট না নরমাল কারেন্ট না ডিসি কারেন্ট? DC, sir. কিন্তু দেখো তুমি তো মেজার করছিলে ইনপুটের ভোল্টেজের পিকের উপরে বেস করে। বুঝছো কি বলছি? স্যার আরেকবার একটু বলেন। বলছি যে এই ভোল্টেজটা তো বের করছি ইনপুটে এসি পিকের উপর বেস করে, যে এসি সিগন্যালটা এটা হচ্ছে পজিটিভ পিক। এখান থেকে তুমি ফার্স্টে কাটলা ভিবিই, তারপরে কাটলা ভিভিবি, তাহলে এইটুক বাদ হয়ে গেল না? এইটুক সময়ের জন্য বিজিটি ইনপুটে কারেন্ট ফ্লো করছে, সেটাই তো মেজার করছো না? তাহলে এটার জন্য যদি কারেন্ট ফ্লো করে আমরা ইনপুটেও একটা কি পেয়েছিলাম, এরকম পিক কারেন্ট পেয়েছিলাম না? হ্যাঁ স্যার। আমি আবার দেখিয়ে আনছি তাহলে মনে মনে হবে, যেটা তোমরা দেখো না। এই যে এরকম একটা কারেন্ট পেয়েছিলাম না ইনপুটে, কারেন্টের কম্পোনেন্ট এই যে, ঠিক আছে কি? তাই এটা কি ডিসি না এসি দেখো? স্যার এসি। হ্যাঁ এসি মানে পিক, তার মানে এইটাই হচ্ছে পিক ইনপুট কারেন্ট মানে বেস কারেন্ট, সেটা এত। তাহলে এখন যদি তুমি পিক কালেক্টর কারেন্ট বের করতে চাও তাহলে আমার সাথে কি করতে হবে? আমরা জানি এই রিলেশনটা জানি আমরা। আচ্ছা আমি এখানে পিক কথাগুলো লিখে দিব না, তাহলে তোমাদের মনে থাকবে। নোটটা আমি ফাইনালি আমি সবগুলি যে জায়গায়গুলি কনফিউশন থাকছে ওই জায়গাগুলো আমি নতুন করে জিনিস অ্যাড করে দিচ্ছি,
তোমাদের অলরেডি নোটগুলো আমি আপলোড করে দিয়েছি, বাট ওগুলো আমি আবার মডিফাই করে আবার আপলোড করে দিব। তাহলে বুঝতে পেরেছি এটা? জি স্যার। এটা হচ্ছে পিক বেস কারেন্ট। সো কালেক্টর এই ফর্মুলা ইউজ করলে আমরা কালেক্টর কারেন্ট পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার ওইটার অ্যান্সার, প্রথমটা। সেকেন্ডটার কোশ্চেন কি ছিল দেখো, যে ফিল্টার ডিজাইন করতে বলা হয়েছে কিসের জন্য, যে আমার এইখানে অরিজিনাল সিগন্যালটা যেটা পাওয়া যায়, অরিজিনাল সিগন্যালের ভ্যালু দেওয়া ছিল আর এল এর ভ্যালু দেওয়া আছে। তা আমরা এরকম ফ্রিকোয়েন্সি দেখেছিলাম না ফিল্টার ডিজাইনের জন্য, ওই যে বলেছিলাম যেহেতু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়েশন, ঠিক আছে জি কি? স্যার। তাহলে আমরা খুবই সিম্পল, এফ দেওয়া আছে, এল দেওয়া আছে, তাহলে সি তে বের করে নিতে পারবো না? খুবই একই, জাস্ট একদম সিম্পল ম্যাথ। সো তুমি সি বের করে নিবে। আর যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে, শুধু ফ্রিকোয়েন্সি বলা থাকে, তাহলে তোমার জন্য আরো ফ্রিডম, তুমি এল বা সি যেটা ইচ্ছা ভ্যালু ধরবা, ধরে আরেকটা ভ্যালু ডিজাইন করে নিবে। বুঝতে পেরেছি? তো রেসপন্স করতে হবে, নাহলে আমি বুঝবো না। জি স্যার। ওকে, সেকেন্ড তাও গেল, তাহলে থার্ডটা কি ছিল? বলা হচ্ছিল যে বিজিটি কখন অন হয় আর অফ হয় সেটা বের করতে হবে। এটার জন্য আমাকে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে, তুমি আগে আউটপুটে চলে যাও। ঠিক আছে, এটা ওই ইনপুটটার একটা ম্যাথ ল্যাবের প্লট করে দেখানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো, এই জন্য এটা তোমাদের দেখানো কোনো দরকার নেই। ধরো এটা একটা ইনপুট, ইনপুটতে বলা হয়েছিল 2 কিলোহার্টজ। 2 কিলোহার্টজ মানে কত হয় বলো তো, টাইম স্কেলে কত হবে তাহলে? 1/2k। জি স্যার। 1/2k মানে হচ্ছে কত হবে, তা 500 মিলি সেকেন্ড। এই যে এরকম, দেখো তো এই জায়গার ভ্যালু 500 মিলি সেকেন্ড আছে। জি স্যার। 500 মিলি সেকেন্ড হবে? না স্যার 500 মিলিসেকেন্ড তো নাই, কত কত হবে তাহলে? 0.5 আছে এখানে। 2 কিলোহার্টজ মানে কত হবে? 0.5, দ্যাট মিন্স হচ্ছে 1/2 কে স্যার। 500 না, আরো কম, 500 মাইক্রোসেকেন্ড। এই জন্যই তো এটা, ঠিক আছে? ওকে, তাহলে মেন কথা তুমি যত ফ্রিকোয়েন্সিটা তুমি বের করে দিলা, তাহলে এটা হচ্ছে একটা সাইকেলের লেন্থ। তাহলে দেখো তো এই যে একটা কার্ভ, এখান থেকে আমরা এখানে আরেকটা গ্রিন কালার লাইন ড্র করেছি, এই লাইনটা হচ্ছে আসলে কি ভ্যালু? এই লাইনটা হচ্ছে ওই ভ্যালু যেটা আমাকে ওখানে গিভেন। যেমন আমাদের ওখানে বলা ছিল যে ভিবিবির ভ্যালু কে থেকে বেশি হতে হবে, প্লাস কার থেকে বেশি হতে হবে ভোল্টেজটা? ভিবিই, বেজ ইমিটার জাংশনের থেকে বেশি হতে হবে, এটা কি বলা হয়েছিল না ক্লাস সিতে? জি স্যার। তাহলে এটার ভোল্টেজ দেওয়া ছিল 1.1 ভোল্ট, আর এটার ভোল্টেজ কত? 0.7, 0.7। তাহলে দুইটা সাম করলে কত পাচ্ছি আমরা? 1.8. তাহলে এটাও সেই 1.8 এর ওখানে একটা লাইন ড্র করা হয়েছে যাতে আমরা আহ, বুঝতে পারি। তাহলে দেখো তো এই যে গ্রিন লাইনটা যেখানে দুইটা পয়েন্ট দেওয়া হয়েছে, এই পয়েন্টের উপরের সময় কি ভিজিটি অন হবে না? জি স্যার। হ্যাঁ আর স্যার। এই লাইনের নিচে ভিজিটি কি কোনো সময় অন থাকবে? না স্যার। আমার মনে হয় এটাও দেখায় আসতে হবে, নাহলে ওইটাও তোমরা ভুলে গেছো। আমরা যে এরকম একটা কার্ভ দেখেছিলাম, বলেছিলাম না যে এই কার্ভটা দেখো, এই যে দাগ দিয়েছিলাম, বলেছিলাম যে এই ডটটার উপরে বিজেটি ট্রানজিস্টর কি হবে, কন্ট্যাক্ট করবে মানে অন হবে, এর নিচে ট্রানজিস্টর কি থাকবে, অফ থাকবে। অফ হবে। যখন ট্রানজিস্টর অন হবে আমরা এরকম একটা আউটপুট পাবো, এই আউটপুটটা হবে তার পিক অ্যাম্পলিটিউড। বুঝতে পেরেছি? জি স্যার। এগুলি সবই আগে বলা হয়েছে, ঠিক আছে? ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে এই প্রথম যেটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টের সময় বিজিটি কি অন হচ্ছে না অফ হচ্ছে, কি মনে হচ্ছে? এই পয়েন্টের এখানে স্যার আগে 0.7 ক্রস করলো স্যার। হ্যাঁ, এই পয়েন্টের আগে কি বিজিটি অন হতো? না বলো। স্যার। এই পয়েন্টের আগে বিজিটি অন হয়নি, তার মানে এই পয়েন্ট থেকে অন হচ্ছে, তার মানে এই জায়গায় টাইমটা কত আমাকে মেজার করতে হবে। তাহলে আমি কি বুঝবো ট্রানজিস্টর অন হচ্ছে যেটা, সেটা এই টাইম, এটা হচ্ছে টি অন টাইম। আমার কথা কি বুঝতে পারছি? জি স্যার। এরপরে তো আউটপুটে কারেন্ট ফ্লো করা শুরু হলো, আর এই সময়টাতে গিয়ে কি হয়ে গেল, ট্রানজিস্টর অফ হলো। এটা হচ্ছে টি অফ টাইম। টি অফ টাইম হচ্ছে এই কোঅর্ডিনেটের পজিশনটা। আমার টি অফ টাইমটা বের করতে গেলে কি করতে হবে, জিরো থেকে এই জায়গায় টাইম বের করতে হবে না, মানে এইটুক হচ্ছে টি অন,
আর এখান থেকে এইটুকু হচ্ছে কি টি। অফ স্যার। আমার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা টাইম বের করা। স্যার টি অফ স্যার টি অন থেকে কাউন্ট করতে হবে না স্যার? না, তুমি তো কখন অন হয়েছে আর কখন গিয়ে অফ হয়েছে, তুমি কি দুইটা ভাবে অ্যান্সার দেওয়া যায় যে অন হওয়ার এতক্ষণ পরে গিয়ে অফ হয়েছে, তাহলে হবে এইটুক ডিফারেন্স। আর যদি বলো যে একটা জিনিস 12টার সময় অন করা হয়েছে বা রেফারেন্স টাইম 12টা ঠিক আছে, একটা দিন শুরু হয়েছে, তুমি বললা যে আমি দিনের 1টার সময় অন করব দুপুরবেলা, আর বিকেল 5টার সময় অফ করব, তাহলে তুমি কি বিকেল 5টা হিসাব করলে কি এই 1টা থেকে 5টা হিসাব করবা নাকি দিনের হিসাব করছে স্টার্টিং থেকে? 12 সাপেক্ষে স্যার। হ্যাঁ, এটা এই জন্য স্টার্টিং পয়েন্ট থেকে হিসাব করছো, যেহেতু তুমি 0 থেকে স্টার্ট করছো। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুইটা পয়েন্টস বের করা। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো আমি এটা একটু এক্সপ্লেন করার আগে আমি অ্যাটেন্ডেন্সটা অন করে দিচ্ছি, তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ঠিক আছে? ওকে, দিয়েছো তোমরা অ্যাটেন্ডেন্স? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই দুইটা টাইম বের করতে যাচ্ছি, এই জন্য আগে গ্রাফ দেখাই দিলাম কনসেপ্টটা কি। তাহলে আমাদের কি করতে হবে, এই টাইমটা আমরা কিভাবে বের করতে পারবো? যখন সাইন ওয়েভের ভ্যালুটা এই ভ্যালুর সমান হবে, তাহলে এই টাইমটা হবে না? সাইন ওয়েভের ভ্যালুটা তো ভ্যারিয়েবল, বুঝিনি মানে এই সাইন ওয়েভের ভ্যালুটা কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম না? যদি আমি এই পয়েন্টে বলি, তোমাকে বলি সাইন ওয়েভের ভ্যালু কত, তুমি কত বলবা? স্যার। পয়েন্টটা মানে এই পয়েন্টটা পয়েন্টে কত? সাইনের অ্যামপ্লিটিউড কত? স্যার 4 এই পয়েন্টে 6 এই পয়েন্টে কত ছিল? স্যার কার্সর দেখা আমি বলছি যে এই পয়েন্টটাতে কত? স্যার 2 0.7 1.8 স্যার 1.8, এই যে আমি লিখেছি যেহেতু, ঠিক আছে, বা এই দুইটার যোগফল। তোমরা কি কার্ভ দেখতে পারছো না? স্যার কার্সরটা দেখা যাচ্ছে না। স্যার কার্ডটা স্যার দেখতেছি না এখন স্যার। এখন ঠিক আছে। হ্যাঁ, আমি যে মার্কার নিয়ে রেখেছি থেকে কার্ভ দেখতে পারতেছো না। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা বুঝতে পেরেছো যে এই ভ্যালুটা। সো আমরা যদি এই পয়েন্টটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, যে সাইনের যে জায়গার ভ্যালুটা এই দুইটার যোগফলের সমান, ওইটা এই পয়েন্ট না? জি স্যার। সেটা এই পয়েন্টে হতে পারে, আবার কিন্তু এই পয়েন্টে হতে পারে নাকি? এই জায়গায় তো একই ভ্যালু। জি স্যার টি অন আর টি অফ একই হ্যাঁ, ওকে, তাহলে আমরা যেটা করবো, আমরা এই যে এই ফর্মুলাতে ইউজ করবো যে ভিবিই প্লাস এই দুইটা যোগফল, যেহেতু বলেছিলাম যে অ্যাবসলিউট নিলে ওই যে প্লাস মাইনাসের সমস্ত হবে প্লাস সি এর জন্য, তা আমি এটা ওখানেও লিখে দিব না ওইভাবেই। সো আমরা জানি একটা সাইন ওয়েভ কে লেখার নিয়ম কি, অ্যামপ্লিটিউড ফার্স্টে, তারপর সাইন, দেন ওমেগা এফ, মানে টোয়াইস পাই এফটি প্লাস থিটা। থিটা যেহেতু নাই আমরা লিখিনি, আমরা ফ্রিকোয়েন্সি জানি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে এই টাইমটাকে বের করব। কথা কি বোঝা যাচ্ছে? সো আমরা এই ভিবি এগুলো ভ্যালু বসাই দিয়েছি এখানে, ভিএম এর মানে অ্যামপ্লিটিউড কত সেটাও বসানো হয়েছে, শুধু আমরা টাইমটা জানি না। দেন আমরা এটাকে সলভ করার জন্য এই ভ্যালুগুলি ডিভাইড করে এরকম ভ্যালু আসলো। ওকে, যখনই আমরা সাইনের ভ্যালু ইনভার্ট করে জিনিস করতে যাব, ঠিক আছে, খেয়াল করে দেখো, তোমার এটাকে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? সো আমি যখনই সাইন ইনভার্স নিব, যে 0.3 রেখে না, তাহলে এটাকে পাই বাই 180 দ্বারা কনভার্সন করে নিতে হবে। বুঝতে পেরেছি আমি এই জায়গার কথাটা জি বলছি? স্যার।
এই লাইনটার কথা বলছি, ঠিক আছে? আমরা এটাকে কনভার্ট করে নিব। দেন তুমি ফাইনালি সলভ করে এসে দেখো এখানে একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। এখানে কত মিলি সেকেন্ড পাচ্ছি আমরা? 0.02 মিলি সেকেন্ড। এটা হচ্ছে টি এর ভ্যালু। এখন এই টি এর ভ্যালুটা আমরা বলতে চাচ্ছি যে এটা এই টিটাও হতে পারে, এটাও হতে পারে। বাট টি অন না টি অফ সেটা বুঝবো কেমনে? দেখো তো এইটুকুর ভ্যালু কত? 5 না? স্যার আপনার কার্ডটা দেখি না স্যার। বলছি এই জায়গার ভ্যালু কত? 5 5। তো এই যে হাফ 50% সেটা ভ্যালু কত? এর অর্ধেক। 2.5 তো এর হাফ কত? 1.25 1.25। তার মানে আসলে 1.25 কত? মানে পয়েন্ট মিলি এই স্কেলে যদি না মিলি সেকেন্ডের লেভেলে, তাহলে তো এটা হবে কত? 0.125 মিলি সেকেন্ড, এটা না? জি স্যার। তাহলে আমি যে ভ্যালুটা পেলাম সেটা কি 0.125 এর থেকে কম না বেশি? অনেক কম স্যার। 0.125 থেকে কম। তাহলে এটা কি টি অন হচ্ছে না টি অফ হচ্ছে? অন হচ্ছে স্যার। অন। তার মানে আমি 0.125 বলতে বোঝাচ্ছি, আমি আবার দেখাচ্ছি যে এই জায়গার ভ্যালুটা আমি ভাগ করছি। এই জায়গার ভ্যালুটা তো এটা না, যে 0.125। তাহলে আমি এখানে যে ভ্যালুটা পেলাম এটা মিলি সেকেন্ড। তো ডেফিনেটলি এই জায়গার ভ্যালু যেটা পেয়েছি এটা কি এর থেকে কম না? জি জি এই স্যার। যেটা ক্যালকুলেট করে তার মানে আমি এইখান থেকে ডিসিশন নিলাম যে যে ভ্যালুতে পেয়েছি সেটা হচ্ছে টি অন। বুঝতে পেরেছি? মানে যদি স্যার এখানে আমার স্যার এক্সাক্ট টাইমটা আসতেছে না, কোন হ্যাঁ পাশে পড়তেছে এক্সাক্ট আসছে না, কারণ তোমার ভ্যালুটা এটাও আসতে পারে এটাও আসতে পারে, কারণ এই জায়গার ভ্যালু তো সেম। এটা জি স্যার। প্লাস এটা দুইটাই সেম না? তোমার জি তো স্যার। ভ্যালুটা এটাও আসতে পারে এটাও আসতে পারে, তুমি তো জানো না। বাট তুমি বের করবে কিভাবে? তুমি এই যে 1/4 নিবে, দ্যাট মিনস অফ ফ্রিকোয়েন্সি টোটাল যে টাইম লেন্থ তার 1/4 নিলে যে ভ্যালুটা আসলো সেটা থেকে যদি এই ভ্যালুটা কম হয় তাহলে আমরা এটাকে টি অন বলবো। যদি ওইটা থেকে এটা বেশি পেতাম তাহলে বলতাম কি এটা টি অফ। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, টি অন পাওয়ার পর এটা টি অফটা আমরা কিভাবে বের করবো তাহলে? আমরা দেখো তো এটা কি সাইন ওয়েভ, এর হাফ ওয়েভের এটা সিমেট্রিক্যাল না? জি স্যার। তাহলে আমরা যদি এর এই অর্ধেক পয়েন্টে ভ্যালু জানি এটা হবে কত? t/2 এইটুকের ভ্যালু। জি স্যার। কথা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে দাঁড়াও এখানে মনে হয় একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, এটা t/4 হবে না, এখানে 2 হবে, ঠিক আছে? এটা আমি পরে তোমাদের মেড নোটে আবার কারেক্ট করে দিব। দ্যাট মিন্স এটা হবে 2। ওকে, তাহলে আমরা যদি বের করতে চাই এই পয়েন্টটা, দেখো তো তাহলে আমার এইটুকু টাইম যদি আমরা বের করি ফার্স্টে 50%, এর থেকে টি অন এর টাইমটা বিয়োগ করে দিলে আমরা টি অফ এর টাইম পেয়ে যাবো না? জি স্যার। তো আমরা এখানে ওই কাজটাই করেছি যে টি টাইম পিরিয়ডটাকে 2 দিয়ে ডিভাইড করে যেটা হলো সেটা হচ্ছে যে হাফ। ওকে, টি অনটা বিয়োগ করে দিলে টি অফ এর টাইমটা পেয়ে যাবো। এভাবে আমরা আসলে টি অন টি অফ টাইমটাও মেজার করতে পারি। বুঝতে পেরেছি? তার মানে ট্রানজিস্টর কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে এই ক্লাস সি এর জন্য সেটা আমরা মেজার করতে পারি। তা এই অঙ্কটা বইতে নাই, এটা এখান থেকে দেখবে বা নোটে দেওয়া আছে ওখান থেকে দেখতে পারো। আর লাস্ট অফ আরেকটা অঙ্ক আছে এটা বইতে। এখানে বইয়ের জন্য একটু ডাটা দেওয়া আছে, মানে এটা একটা অ্যাম্পলিফায়ার দেওয়া আছে। এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার দেখো তো? ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে ক্লাসে। ক্লাসে। স্যার আগের কোশ্চেনের 2 নাম্বারটা সার্কিট আঁকতে হবে না? এটার জন্য জি স্যার। হ্যাঁ, এটার জন্য সার্কিটটা দেখাবা, এই ক্যালকুলেশনটা আঁকবা। সার্কিটটা মেইন সার্কিট যা আছে ওটার মতোই হবে। স্যার ও এখানে যে স্যার আগে মেইন সার্কিটে জাস্ট ক্যাপাসিটরের ভ্যালুটা বসাবো। মেইন সার্কিটে তো ক্যাপাসিটর থাকবে না, তুমি এখানে সার্কিটটা আঁকবা এল মানে এই রেজিস্ট্যান্সের জায়গায় ইন্ডাক্টর ক্যাপ ড্র করবো, যেটা হচ্ছে আমাদের নোটে যেটা দেওয়া ছিল। আমি এখানে আর এই জন্য দেইনি। আমি কি এখানে কমপ্লিট করে ভাবে দিয়ে দিব যাতে বুঝতে আরো ইজি হয়? জি স্যার, দিলে স্যার ভালো হয়। মানে বলতে চাচ্ছি যে এই সার্কিটটা ড্র করবা, দেন এই ভ্যালুটা তোমার দেওয়া আছে এটা ক্যালকুলেট করে বের করবা। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, আমি ওখানে দিয়ে কমপ্লিট করে দিব না যাতে বুঝতে আরো ইজি হয়। ওকে, আর ফাইনালি এটা হচ্ছে বইয়ের অঙ্ক, ওটা এখানে দেওয়া আছে, এটা বইয়ের থেকে দেখতে পারো। ঠিক আছে? তো আমি দিয়েছি কারণ এই অঙ্কতেই একমাত্র বইতে এই ক্লাস এ রিলেটেড একটু ডিফিকাল্ট। তো এখানে বলা হয়েছে যে একটি লোড আছে যেটা হচ্ছে 8 ওহমের একটি স্পিকার। এখানে বায়াসিং করা হচ্ছে, দেখো বলা হচ্ছে কততে, ডিসি বায়াসিং করা হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। তার মানে তোমার একটা ক্যারেক্টারিস্টিক কার্ভও দিয়ে দিয়েছে
এই বিজিতির জন্য। আর বলা হচ্ছে বায়াসিং করা হবে যে পয়েন্টে, সেটা হচ্ছে তার ডিসি কত, কারেন্ট ভ্যালু কত দেওয়া আছে, 6 মিলি। তো 6 মিলি কোথায় আছে এখানে দেখা যাচ্ছে? এই যে 6 মিলি এই লাইনের মধ্যে বায়াসিং করতে হবে, ঠিক আছে? আর ইনপুটে যে এসি সিগন্যাল দিচ্ছে তার সুইং ও বলা আছে, সেটা হচ্ছে 4 মিলি। তার মানে এই যে 4 মিলি অ্যাম্পিয়ার যে এসি সুইং দেওয়া আছে, এই 4 মিলি অ্যাম্পিয়ারের এসি সুইং হবে। তা 6 মিলি থেকে যদি 4 মিলি এসি সুইং হয়, তাহলে আমার ইনপুটের সুইং এর ভেরিয়েশন কত হবে? দ্যাট মিনস এই পয়েন্টে আমরা কিউ পয়েন্ট করব। 4 মিলি যদি সুইং হয়, তাহলে 6 থেকে 4 বাড়লে কত পর্যন্ত যাব আমরা? 6 থেকে বুঝিনি এসি স্যার। করব, মানে এটা হচ্ছে বায়াসিং তে করব এই 6 অ্যাম্পলিটিউড যেখানে দেওয়া আছে। এই জায়গায় আমি এসি সিগন্যালকে অ্যাপ্লাই করব। আমরা এই যে লোড লাইনের মধ্যে দেখিয়েছিলাম না, যেটা জুড়ে কিউ পয়েন্ট হয়, এখানে এসি সিগন্যাল অ্যাপ্লাই করব। আমরা বলি কি এসি সিগন্যাল তো এরকম একটা এসি সিগন্যাল হয়, তার একটা অ্যাম্পলিটিউড থাকে না এখানে, সেই অ্যাম্পলিটিউডতে বলা হচ্ছে 4 মিলি। তাই এটা যদি 6 এ তুমি অ্যাপ্লাই করো, 4 মিলি যদি এর অ্যাম্পলিটিউড হয়, তাহলে উপরের দিকে 4 যাবে, নিচের দিকেও 4 যাবে। তাহলে উপরের দিকে 4 গেলে আমরা কোন ভ্যালু পর্যন্ত পাচ্ছি? 10, দশ স্যার। আর নিচের দিকে 4 গেলে 2, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের সুইং এর রেঞ্জ। যে 6 মিলিতে তুমি সিগন্যাল অ্যাপ্লাই করবে, 4 পজিটিভ দিকে যাবে, নিচের দিকে গেলে আমরা 10 আর 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত সুইং পাবো। সেটা এখানকার কনসেপ্ট। স্যার বেস কারেন্টটা যদি 4 বলা থাকতো তাহলে মানে এটা কি বলা থাকার কথা? এই যে এখানে তো বলা তো, এই যে না স্যার, এখানে তো 6 মিলি অ্যাম্পিয়ার বলা, যদি 4 মিলি অ্যাম্পিয়ার বলা থাকতো তাহলে 4 থেকে সুইং স্টার্ট করতে। তাহলে স্যার আর যদি 4 পর্যন্তই বলতো তাহলে তো নিচের অংশটা কেটে যেত না? যদি 4 এ বলতো তাহলে গ্রাউন্ড পর্যন্ত আসতো, নিচে কাটতো না। মানে তোমার ডেফিনেটলি এটা জুড়ে 2 হয়, তাহলে এই আমরা জানি কি যে যে জায়গায় জিরো কারেন্ট যায় সেটাকে আমরা কি বলি? জি স্যার, কাট সেটা অফ। হ্যাঁ, তাহলে 4 থেকে নিয়ে আসলে গ্রাউন্ড পর্যন্ত আসতো, সেক্ষেত্রেও কাটতো না, কারণ বাড়তি তো হচ্ছে না, 4 তো রেঞ্জ পাচ্ছে। আর স্যার তার তার চেয়ে যদি একটু বেশি বলতো তাহলে? মানে তোমার যদি 4 এর থেকেও নিচে বলতো জি স্যার। তাহলে কেটে যেত। স্যার, ওইটা তাহলে কিভাবে মানে হিসাবটা করতাম? তখন ডিস্টরশন হতো, একটু বাদে করতে হতো। তুমি মিনিমাম ম্যাক্সিমাম রেঞ্জ ধরে করবে, এখানে তো ম্যাক্স মিনিমাম রেঞ্জ আমরা বের করবো। আচ্ছা স্যার, ওকে, তাহলে এখানে আরএল টা দেওয়া আছে সেকেন্ডারিতে, তো আমরা এই ট্রান্সফরমারের রেশিও ইউজ করে তোমরা প্রাইমারিতে আরএল এর ভ্যালু কত মেজার করবা। ভিসিসি দেওয়া আছে, দেখো আমরা জানি কি ভিসিসি দেওয়া থাকলে আমরা লোড লাইন ড্র করতে পারবো। ভিসিসি কত দেওয়া? 10 ভোল্ট। তা আমরা জানি ট্রান্সফরমার কাপলে যত ভিসিসি থাকে ডাবলে চলে যায় না? তার মানে এইটা হচ্ছে কি লোড লাইন ড্র করার জন্য আমরা এই 20 ভোল্ট পর্যন্ত পাবো। আর এই জায়গায় ভ্যালুটা আমরা জানি ভিসিসি স্কোয়ার বাই আরএল এর ভ্যালু দিয়ে বের করতে। তো আরএল এর প্রাইমারি সাইড ইকুইভ্যালেন্ট কত তুমি বের করেছো, এই যে, ঠিক আছে? তো ওখান থেকে ওই লাইনেও বের করা যাবে। তবে ফার্স্ট কথা হচ্ছে যে আমরা জানি ভিসিসি যত দেওয়া থাকে ওইটাই হচ্ছে ভিসি কিউ। আর আইসি কিউ কত সেটা তোমার বের করার সহজ ওয়ে হচ্ছে, তোমাকে তো এখানে বলেই দিয়েছে যে ইনপুটটা কত, 6 মিলি। ইনপুট যদি 6 মিলি হয় তা তোমার কাজ হবে এই 6 মিলি থেকে একটা স্ট্রেট লাইন ড্র লাইন করতে। টানা স্যার। তা এই জায়গায় যে ভ্যালুটা পাবে এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই টাইপের প্রবলেমে তোমার ডাটা ডিফারেন্ট হবে এক একজনের। তোমার এখানে ভ্যালুতে কেউ মনে করবে 140, কেউ মনে করবে 130, কেউ বলবে 138। তোমার যেটা আসবে তুমি ওইটা ধরে করবে, ওরা যেমন 140 ধরেছে। দেন এই প্যাটার্নে এইভাবে সলভ করে করে এই ম্যাথটা করতে হবে, এবং এটা করার জন্য এই কার্ভটা ড্র করতে হবে, ঠিক আছে? যদি এরকম প্রবলেম তোমাদের দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের ট্রান্সফার গ্রাফটা দেওয়া হবে, তোমরা এইভাবে লাইন ড্র করে করতে হবে। যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে যদি তোমরা সফট কপি দিয়ে করতে চাও সেক্ষেত্রে আমি তোমাকে এটা দিয়ে দিব। তোমার কাজ হবে তুমি তোমার পিসিতে এইভাবে লাইনগুলো ড্র করে তার ম্যাক্স মিন পয়েন্টগুলি বের করে ক্যালকুলেট করবে। এখানে কমপ্লিট সলিউশনটা দেওয়া আছে। এটা ছিল তাহলে কিউ পয়েন্ট, যেটা আইসি কিউ, এটা ভিসি কিউ। এই পয়েন্টটা ডাবল পয়েন্ট আমরা যেহেতু জানি, এই জায়গার পয়েন্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে। এই পয়েন্টটা বের করার জন্য এই স্টেপগুলি ফলো করতে হবে। তো এটা তোমরা একটু নিজেরা দেখে নিবা, প্লাস এই ক্যালকুলেশনটা দেখবা। এবং লাস্টে বলেছিলাম যে এই অঙ্কগুলি বইতে আছে, এটা খুবই সিম্পল, দেখলেই বুঝতে পারবা। জাস্ট আগের ফর্মুলাগুলি রিলেটেড, এখানে কোনো কমপ্লেক্স নাই। এখানে কমপ্লেক্স এই একটাই প্রবলেম ছিল, তাই জন্য ওটা আমি এখানে প্রাইমারি কনসেপ্টটা বলে দিয়েছি। এগুলি তোমাদের দেখতে হবে। তাহলে এই পর্যন্ত এগুলি সবই আমরা বয়েল স্টেটের বই থেকে দেখেছি, এখানে সব লেখা আছে।
এবং এটাই আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ারের সিলেবাস। তো আমরা নেক্সট থেকে আসলে আর পাওয়ার অ্যাম্পলিফায়ার না, ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে চলে যাব। সো তোমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার রিলেটেড যদি কোশ্চেন থাকে তাহলে গুগল ক্লাসরুমে লেখো। আর যেহেতু এই টপিকটা শেষ হয়েছে, তো আমরা নেক্সট উইকে টেন্টেটিভ আমি জানিয়ে দিব এই উইকের মধ্যে তোমাদের একটা কুইজ নিব। ঠিক আছে? স্যার শুধু অ্যাম্পলিফায়ার নিয়েই? শুধু অ্যাম্পলিফায়ার, পাওয়ার অ্যাম্পলিফায়ারের উপরে। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এটা তোমাদের জানিয়ে দিলাম, তারপর আমি গুগল ক্লাসরুমে ডিটেলস লিখে দিব। নেক্সট উইকে কুইজ হবে, এটা মাথায় রেখো। আর এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা গুগল ক্লাসরুমে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? আবার চাইলে ফ্রি টাইম মানে অন্য সময় জিজ্ঞেস করতে, যে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।